শিক্ষায় সম সুযোগ, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, ইইও। প্রথমেই একটা কিন্তু ফুল মিনিং আমাদের হয়ে গেল, ইইও, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি। সেটা আজকে আমরা আলোচনা করব। শিক্ষার যে সমাজতান্ত্রিক ভিত্তি আছে তার মধ্যে একটা অন্যতম শিক্ষায় সমসুযোগ। সমসুযোগ মানে আমাদের মধ্যে একটা প্রাথমিক ধারণা, সবাইকে সমান সুযোগ দেওয়া। সবাইকে সমান সুযোগ দেওয়া মানে একজন ধনী আছে, মধ্যবিত্ত আছে, গরিব আছে, আমি আর্থিক দিক থেকে বলছি, তারপরে শিক্ষার দিক থেকে আসবো। সবাইকে যদি ধরো এই মুহূর্তে ধনী দরিদ্র সবাই আছে দেশে, সবাইকে গভর্নমেন্ট ঘোষণা করলে 1 কোটি করে টাকা দিয়ে দেওয়া হবে, সবার হাতে 1 কোটি চলে আসবে, তাহলে আলটিমেটলি সমাজের বৈষম্য 1% দূর হবে। একবার ভাবো তো, টাটা বিড়লাও নতুন করে 1 কোটি পেয়েছে, আমি 1 কোটি পেয়েছি, মধ্যবিত্ত 1 কোটি পেয়েছে, সবাই 1 কোটি পেয়েছে, জিনিসপত্রের দাম আই হয়ে যাবে, যা কি তাই হয়ে যাবে, যা কি তাই হয়ে যাবে। যদিও আর্থিক আর শিক্ষার ক্ষেত্রে হুবহু একরকম মিলবে না, ঠিক এই শিক্ষার দিক থেকে সমসুযোগ বলতে বোঝায় সবাইকে শিক্ষার সমান সুযোগ দিতে হবে, ঠিক আছে, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী। এখানে প্রয়োজন কথাটা কিন্তু আনতে হবে। বিশেষত যারা পিছিয়ে আছে, সে তারা বিভিন্নভাবে পিছিয়ে থাকতে পারে, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে যারা দীর্ঘদিন পিছিয়ে রয়েছে, তাদেরকে যদি স্পেশালি একটু সুযোগ না দেওয়া হয়, তাহলে যারা এগিয়ে আছে তাদেরও যদি সমান গুরুত্ব দেয়, তারাও যতটুকু হবে, পেছনের মানুষটা ততটুকু হবে। তাদের দুজনের গ্যাপ তো কমলো না। এ ম্যান এখানে আছে আর জেড ম্যান এগিয়ে এখানে চলে গেছে, একেও 1 ফুট এগিয়ে দেওয়া হলো, একেও 1 ফুট এগিয়ে দেওয়া হলো, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স ছিল সাপোর্ট 10 ফুট, তাহলে তো এই মাঝখানের 10 ফুটটা মিটলো কি? দুজনকে যদি সমান সুযোগ দেওয়া হয়, মিটলো না। সমসুযোগ দানের কথা, যারা এরকম পিছিয়ে আছে তাদের একটু ঠেলা মারো, এর কাছাকাছি আসুক বা ইকুয়াল হয়ে যাক, এটাকেই বলছে এডুকেশনাল ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি। শিক্ষার সুযোগ দানের ক্ষেত্রে সমসুযোগ বলতে এবার বলতে পারে স্যার, তাহলে তো কাউকে বিশেষ সুযোগ দান হয়ে গেল। হ্যাঁ, সমসুযোগ দানের অর্থ বিশেষ সুযোগ দান এই বিষয়টা। তার মানে এই নয় যে এগিয়ে আছে তাকে ল্যাং মেরে ফেলে দিলাম, তাহলে পেছনের ছেলেটা ফার্স্ট হয়ে গেল, তোর প্রতিযোগিতা চলছে, সামনের ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দাও, না, সেটা নয়। যে এগিয়ে আছে সে তো দোষ করেনি এগিয়ে থেকে, সে এগিয়ে আছে, কিন্তু যে পিছিয়ে আছে বিভিন্ন কারণে, আর্থিক, সামাজিক, বঞ্চনা, লাঞ্ছনা, দৃষ্টিগত বিভিন্ন কারণ, এর ব্যবস্থা, সিস্টেম মেনলি দায়ী। তাহলে যেখানে সিস্টেম দায়ী, সিস্টেমকেই দায়িত্ব নিতে হবে। যে সিস্টেমের কারণে পিছিয়ে আছে, এই সিস্টেমকে দায়িত্ব নিতে হবে, তাকে এগিয়ে আনার। এই জন্য তাকে স্পেশালি কিছু ট্রিটমেন্ট দিতে হবে। যার যখন অসুখ হয়, শরীর খারাপ হয়, সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। তো এটা হচ্ছে সামাজিক ব্যাধি, সামাজিক সমস্যা। এই পিছিয়ে পড়া, একটি মানুষ পিছিয়ে পড়েছে সেটা ব্যক্তিগত হতে পারে, একটি গোষ্ঠী, একটি শ্রেণী দীর্ঘদিন পিছিয়ে আছে, তাহলে এটি সামাজিক ব্যাধি, সামাজিক সমস্যা, যে কারণে এটি কিন্তু সাইকোলজিক্যাল বেসে যায়নি। ব্যক্তিগত হলে সাইকোলজিক্যাল আলোচনা হতো, যেহেতু এটা একটা গোষ্ঠীগত, সমাজগত, তাই এটা সমাজতাত্ত্বিক আলোচনায় এসছে। অর্থাৎ যে বা যারা দীর্ঘদিন পিছিয়ে আছে বিভিন্ন দিক থেকে, শিক্ষার দিক থেকে বিশেষত, যেহেতু এটা শিক্ষা বিজ্ঞানের আলোচনা আছে, শিক্ষার দিক থেকে বিভিন্ন কারণে যারা পিছিয়ে আছে তাদের বিশেষ সুযোগ দান, তাদের চাহিদা, তাদের প্রয়োজন, তাদের যোগ্যতা অনুযায়ী কিছু সুযোগ দানের মধ্যে দিয়ে তাদের এগিয়ে নিয়ে আসার প্রক্রিয়াটাকে এখানে বলা হচ্ছে শিক্ষায় সমসুযোগ দান। নিশ্চয়ই তোমাদের কাছে আরো ভালো কিছু ব্যাখ্যা থাকতে পারে, সেগুলো তোরা কমেন্ট করবে অবশ্যই। এবারে তাহলে শিক্ষায় সমসুযোগ দানের মূল ভিত্তি কিন্তু আমাদের সংবিধান দিয়ে রেখেছি। আমরা আগের ক্লাসে পড়েছি, একটি ক্লাস আগে 45 নং ধারা আর 46 নং ধারায় বলেছিলাম না, এই দুটো ধারা কিন্তু আমাদের শিক্ষার সমসুযোগ দানের ওয়েটা বের করে রেখেছে। 45 নং ধারায় কি বলা হয়েছে? সংবিধানের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। 46 নং ধারায় কি বলেছে? যারা আর্থিকভাবে পিছিয়ে, সামাজিকভাবে পিছিয়ে, দুর্বল, তাদেরকে শিক্ষার সুযোগ দানের মাধ্যমে আর্থিক বৈষম্য এবং সামাজিক বৈষম্য থেকে বের করে নিয়ে আসতে হবে, সামাজিক এবং আর্থিক বৈষম্য দূর করতে হবে। তাহলে যারা পিছিয়ে, 46 নং ধারাটাই তো আমার সমসুযোগ দানের মূল স্ট্রং পয়েন্ট। 45 নং ধারায় সবাইকে সুযোগ দেব, কিন্তু যারা পিছিয়ে আছে তাদের জন্য কি করতে হবে? বিশেষ সুযোগ দানের মধ্যে দিয়ে তাদের কি করতে হবে? আর্থিক এবং সামাজিক তাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যটা দূর করার প্রক্রিয়া, এই দূর করবে যে, সেটাই সমসুযোগ, সেটাই সমসুযোগ, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষায় সমসুযোগ। তাহলে আশা করি শিক্ষার সমসুযোগটা, আমি সংজ্ঞা বিভিন্ন আছে তোমরা দেখে নেবো, তো সংজ্ঞা যদি এখন 1000 জন সমাজবিদ শিক্ষাবিদের দেখতে যাই
তাহলে ক্লাস ওটা নিয়েই কেটে যাবে, সে বিষয়ে কোনোটাই এই জন্য সংজ্ঞার বিষয়ে আমি ঢুকছি না। এইবার শিক্ষায় সমসুযোগ দানের প্রাথমিক ধারণাটা যখনই আমার মধ্যে তৈরি হলো, এবার দেখবো শিক্ষায় সমসুযোগ দানের ক্ষেত্রে এর গুরুত্বটা কি। তারপর আমরা একে একে আসবো এর বাধা, তারপরে বিভিন্ন কমিশন কি বলেছে এটা নিয়ে, সব বিষয়গুলো আসবে। কিছু গুরুত্ব ইম্পর্টেন্স রয়েছে। প্রথম কথা হচ্ছে সাংবিধানিক প্রতিশ্রুতি পালন বা সংবিধানের প্রতিশ্রুতি পালনটা আমাকে করতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। এর প্রথম কারণ হচ্ছে সংবিধানের প্রতিশ্রুতি। আমাদের সংবিধানে তো 45-46 নং ধারায় বলা রয়েছে, কিন্তু দুটো ধারাতে তো শিক্ষা সমসুযোগ দানের কথা। 46-এ বিশেষ করে বলা হয়েছে যারা আর্থিকভাবে পিছিয়ে বা সামাজিকভাবে বঞ্চনার শিকার তাদের শিক্ষার সুযোগ দিতে হবে। তাহলে ওই সবাইকে একই রকম যদি ট্রিট করে যাই, তাহলে যারা পিছিয়ে আছে যতটুকু এগিয়ে থাকার পিছিয়ে থাকার মধ্যে যে পার্থক্য, সেই গ্যাপটা তো পূরণ হবে না। তাহলে এদের বিশেষ সুযোগ দিতে হবে, তবেই তো সাংবিধানিক যে রক্ষা কবচটার কথা বলা হয়েছে সেটা পালন করা হবে। এইটা হচ্ছে অন্যতম গুরুত্ব। নেক্সট হচ্ছে ব্যক্তিত্বের সুষম বিকাশ। আমি ব্যক্তিত্ব লিখলাম না, সুষম বিকাশ বলতে যারা তোমার যে দীর্ঘদিন লাঞ্ছিত বা বঞ্চিত বা পিছিয়ে রয়েছে, অনেক ক্ষেত্রেই তাদের সঠিক ডেভেলপ হচ্ছে না। একটি জাতির উন্নতি করতে গেলে প্রত্যেকটা মানুষের সর্বাঙ্গীন বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট দরকার আছে। তাহলে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ করতে গেলে ওই একদম প্রত্যন্ত এলাকার যে শিক্ষার্থীটি, যে ছেলেটি মেয়েটি ভালো স্কুল ভালো শিক্ষার সুযোগ পাচ্ছে না, তার কাছে আমাকে পৌঁছে যেতে হবে। যেখানে আমার নাগরিক পৌঁছতে পারবে না, সেখানে আমার স্টেটকে পৌঁছতে হবে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়। যেখানে আমার ছাত্ররা পৌঁছবে না, সেখানে আমার প্রতিষ্ঠান পৌঁছে যাবে। এটাই তো আধুনিক শিক্ষা, এডুকেশন ফর অল। তাহলে সেক্ষেত্রে সুষম বিকাশ শিক্ষার্থী যদি করতে হয়, তাহলে যারা পিছিয়ে আছে তাদের স্পেশাল শিক্ষা দিতে হবে। এটা তাদের সুষম বিকাশ করতে গেলে এটাই হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে সামাজিক সাম্য প্রতিষ্ঠা। শুধু শিক্ষার ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠাই তো নয়, এই সামাজিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম একটা দিক হচ্ছে শিক্ষায় সমসুযোগ। এই সমসুযোগ দিতে পারলে তবেই তো সামাজিক সাম্য আসবে। সাম্য মানে আমি বলেছি, যখন আমি সঠিক মানে না বুঝবো তার বিপরীতটা দেখবো। সাম্যের বিপরীত অসাম্য, ইনইকুয়ালিটি অর্থাৎ ইকুয়ালিটি, সবার সমান, সমতা। সামাজিক বৈষম্য আমাদের সমাজে দীর্ঘদিন ধরে আছে, এ নিয়ে হাজার বিতর্ক হতে পারে। স্বাধীনতার আগে পর্যন্ত একরকম, স্বাধীনতার পরে একরকম, আর এক রকম দৃষ্টিভঙ্গি আসতে পারে। আমি সে বিতর্কে নিশ্চয়ই যাব না এখানে। কিন্তু এটা তো অস্বীকার আমরা কেউ করবো না, একটা সামাজিক বৈষম্য চরম আকারে রয়েছে ভারতবর্ষে। দুর্ভাগ্যজনক হলে স্বাধীনতার 80 বছর হতে গেল, তারপরেও আমরা সেখান থেকে বেরোতে পারিনি। জানি না আদেও কবে পারবো আমরা। তাহলে এই যে অসাম্য রয়েছে, একমাত্র শিক্ষায় সমসুযোগ কি পারে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে। কিভাবে? ধরো একদম বিশেষ সুযোগ দানের মধ্যে একদম একটা আদিবাসী মানে কিন্তু আমি কোনো কাউকে ছোট বড় করার উদ্দেশ্যে বলছি না, একদম মূল নিবাসী যারা রয়েছে প্রত্যন্ত এলাকার সেই ঘরের ছেলেটি বা মেয়েটি বিশেষ সুযোগ দানের মধ্যে যখন একমাত্র শিক্ষাই তার হাতিয়ার, সে নিজে এগিয়ে আসতে পারে, সে এগিয়ে আসতে পারে, তার পরিবার, তার প্রতিবেশী, তার সমাজটা কিন্তু তার দ্বারা উপকৃত হবে। সেখান থেকে একটি ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনআইটির অথবা ইসরোর সায়েন্টিস্ট যখন হবে, তাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে, সুযোগ পাবে। তাহলে সমাজে যে অসাম্যটা ছিল সেটা প্রতিষ্ঠিত হবে, সাম্যে রূপান্তরিত হবে। তাহলে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে শিক্ষার সমসুযোগ। তারপরে কি? গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা। আমি শুধু গণতন্ত্র লিখে ছেড়ে দিলাম। গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা। আমাদের দেশ, আমরা জানি স্বাধীনতার পর থেকে আমাদের দেশ যে নীতিতে পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র, তাই তো? ডেমোক্রেসির মূল মন্ত্র কি? আগের দিন যে আমাকে 2 কেজি চাল আর 500 টাকা দিল তাকে ভোট দিলাম, তারপরে পরের দিন থেকে আবার 5 বছর তাকেই ডাল দিলাম। এটা নিশ্চয়ই গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে আমি ঠিক করবো আমার শাসক কি হবে। এটাই তো গণতন্ত্রের সবচেয়ে ভালো দিক। তাহলে এবং সবাই যে কেউ যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে পৌঁছতে পারে, সেই জায়গায় আছে বলে দ্রৌপদী মুর্মু আজকে আমাদের প্রথম নাগরিক রাষ্ট্রপতি হয়েছে, তাই তো? এটাই তো ভারতের গণতন্ত্র। তাহলে সবার যদি সমান সুযোগ থাকে, একজন মহিলা রাষ্ট্রপতির পদে পৌঁছতে পারে। পৃথিবীর এত উন্নত দেশ বলে যারা দাবি করে, আমেরিকা আজ অব্দি একজন মহিলাকে রাষ্ট্রপতি করতে পারেনি। আমরা প্রধানমন্ত্রী, এর আগে প্রতিভা পাতিলকে রাষ্ট্রপতি করে দিয়েছি ভারতীয় জনগণ, ইন্দিরা গান্ধীকে দেশের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি। এটা আমাদের দেশের গণতন্ত্র। আমাদের নিয়ে যারা নাক শিখায় তাদের একবার শেখা উচিত। আমরা নিজেদের মধ্যে হাজার দ্বন্দ্ব আছে, থাকবে, আমাদের বিভেদের মধ্যে আমরা কিন্তু ঐক্য আছে, আমরা বারবার পৃথিবীকে প্রমাণ করেছি। সেটা যাই হোক, আলাদা সাবজেক্টে যাচ্ছে না। তার গণতন্ত্র যে আমাদের নীতি আছে, গণতন্ত্রটা তো শুধু ওই ভোটের দিন ভোট দিয়ে আসলাম সেটাই গণতন্ত্রের সীমাবদ্ধ নয়। গণতন্ত্র মানে সবার সমান অধিকার।
তাহলে সবার যদি সমান অধিকার থাকে, একটা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ কেন সমান সুযোগ পাবে না? শিক্ষা ক্ষেত্রে যদি সে পিছিয়ে থাকে, তাহলে তার কাছে স্পেশাল এমএকে পৌঁছতে হবে। আগেই বললাম, যেখানে কেউ পৌঁছতে পারছে না, সিস্টেমের কাছে আসতে পারছে না, সিস্টেমকে তার কাছে যেতে হবে। এটাই হচ্ছে শিক্ষার সিস্টেম যখন চলে যাবে, সেটাই শিক্ষার সমসুযোগের অন্যতম গুরুত্ব, যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা ক্লিয়ার হবে। তারপরে যেটা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সাম্য তো গেল, এবার ন্যায়, জাস্টিস, যেটা সামাজিক ন্যায় বলে একটা বিষয় আছে, তো জাস্টিস ইনজাস্টিস আমরা শুনি। এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও কিন্তু আমাদের শিক্ষার সমসুযোগটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ কারোর প্রতি দীর্ঘদিন বঞ্চনা হচ্ছে, এটাই তো অন্যায়, ইনজাস্টিস। তাহলে জাস্টিস বা ন্যায় যদি আমি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তাকেও সুযোগ দিতে হবে। তাকেও, ক্লাসরুমে আমার একটা ক্লাস চলছে, শুধু ফার্স্ট বয় বা সেকেন্ড বয় পড়া পারে বলে আমি প্রত্যেকটা প্রশ্ন তাকেই করছি, আর এ পড়া পারে না, ফেল করেছে, অর্থাৎ তাকে আমি অচ্ছুতের মতন করে রেখেছি ক্লাসে, যা বাস মুরগাবন থাক। এটা তো হতে পারে না। সেই ছেলেটি শিক্ষার থেকে আরো পিছিয়ে যাবে, আরো বিচ্ছিন্ন হবে ক্লাসরুম থেকে। ঠিক একটা সমাজটাকে আমি যদি ক্লাসরুমে কনভার্ট করি, দেখো তো কি দাঁড়ায়। তাহলে যারা এগিয়ে আসেনি তাদের যদি আমি মানে ইগনোর করতে শুরু করি, তাহলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে কি করে? কখনোই সম্ভব না। যেমন ক্লাসরুমে আমার ন্যায় নয়, শুধু ফার্স্ট বয় সেকেন্ড বয় মানে আমার ক্লাসের সবকিছু তারাই নয়। হ্যাঁ, তারা গুরুত্ব যেখানে পাওয়ার নিশ্চয়ই পাবে, কিন্তু তার মানে এই নয় যারা মধ্য মেধার বা নিম্ন মেধার ছেলে বা মেয়ে আছে, শিক্ষার্থী আছে, তাদের কথা আমি ভাববই না ক্লাসরুম টিচিং এ। সেটা কখনো হতে পারে না। আমি সোসাইটিটাকে একটা ক্লাসরুম ভেবে দেখো, একই বিষয়। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে যারা পিছিয়ে আছে তাদের সুযোগ দানের মধ্যে ইকুয়ালিটি প্রতিষ্ঠা হবে। নেক্সট হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা আছে, মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ বলতে কি বোঝায়? মানুষকেই বোঝায়। কিন্তু কখন মানুষ মানব সম্পদে পরিণত হয়? মানুষ, একজন মানুষ, আমার দেশে 140 কোটি 150 কোটি মানুষ আছে, সবাই মানুষ, অবশ্যই মানুষ, আমি তুমি সবাই। কিন্তু সে মানুষকে রিসোর্সে পরিণত করতে গেলে তার সঠিক শিক্ষা দরকার। ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু তেলের সঞ্চয় ভান্ডার ছিল, খনিজ তেল, কিন্তু মানুষ জানতো না। যেদিন থেকে মানুষ তার আবিষ্কার করেছে এবং তার প্রয়োগ করতে পেরেছে, তখন থেকে তেল সম্পদে পরিণত হচ্ছে। তার আগে অব্দি তেল সম্পদে পরিণত হয়নি, কয়লা সম্পদে পরিণত হয়নি। ইউরেনিয়াম টিউরেনিয়াম এগুলো দিয়ে যখন পরমাণু বোমা বিস্ফোরণ মানে ভেবেছে মানুষ যেটা পরমাণু বোমা করা যায়, তখন থেকে এটা সম্পদে পরিণত হচ্ছে। তার আগে বালির মতোই এটা পড়ে থাকতো, কেউ ছুঁয়েও দেখতো না। বোঝাতে পারলাম বিষয়টা? ঠিক মানুষকে যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারি, তবেই সেই মানুষটা মানব সম্পদ। তা নচেত মানুষ কিন্তু বোঝা। আমার 100 কোটি জনগণ বোঝা নয়, আমি বারবার বলি না, কোনো এক সময় আমি বলবো কোনো একটা ক্লাসে যদি সোসিওলজির বিষয়টা, মানুষ 140 কোটি লোককে যদি ভারতবর্ষ তৈরি করতে পারে, 140 কোটি 150 কোটি মানুষ হবে ভারতের সবচেয়ে বড় সম্পদ। আর কিচ্ছু লাগবে না। পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞানী এটা আমি পাঠাবো, আমরা কিছু প্রোডাক্টের দরকারই নেই। উন্নত মানব সম্পদ যদি তৈরি করতে পারি, ওই সুইজারল্যান্ডকে বলবো, ঠিক আছে তোমরা যে উন্নত রেল বানিয়েছো তার 100 পিস আমাদের দেশে পেতে দাও, তবে আমরা 50 জন সায়েন্টিস্টকে তোমাদের দেশে গবেষণার কাজে পাঠাবো। কারণ আমার হিউম্যান রিসোর্স আমার সেইভাবে তৈরি করার দরকার আছে। এখন আমরা পাঠাচ্ছি শ্রমিক, মধ্যপ্রাচ্যের সব দেশে ভারতীয় লেবাররা কাজ করতে যাচ্ছে, তাই না? দেখেছো আমার এলাকায় তো সারাদিনে 10 বার প্রচার আসে, চলুন যাই কুয়েত, দুবাই, মাস্কাট, পাসপোর্ট, আপনার পাসপোর্ট আর 4 কপি রঙিন ছবি নিয়ে ইন্টারভিউ চলে আসুন অমুকের কাছে। আমি একটা সীমান্তবর্তী এলাকায়, এটা রোজকার চিত্র। আমরা লেবার পাঠাচ্ছি। একটা দিন যদি আমি এদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি, তাহলে কি হবে? তখন আর লেবার নয়, এরা যে বস হবে ওখানে, তার বিনিময়ে আমি, আমার দেশ ডিল করবে তাদের সাথে। আমি আমার স্কিল্ড ম্যান পাওয়ার পাঠাবো 5000, তার বিনিময়ে তোমার দেশের এই জিনিস আমাকে দিতে হবে, নাহলে দেবো না, পড়ে মরো যাও। তাহলে এই মানব সম্পদের উন্নয়ন কে করতে পারবে? একমাত্র শিক্ষা। এমনি এমনি হয়ে যাবে মানব সম্পদ। তুমি এই যে আজকে একজন এডুকেশনের দক্ষ শিক্ষক হিসেবে পরিণত হচ্ছে, এডুকেশন সম্পর্কে তোমাদের এই যে এত ভালো জ্ঞান দক্ষতা এমনি এমনি হয়েছে, তুমি দীর্ঘদিন পড়েছো, শিক্ষা তোমাকে এই জায়গায় করেছে। এডুকেশন, শিক্ষা বিজ্ঞান সম্বন্ধে হিউজ নলেজ তোমার মধ্যে আছে বলে আজকে তুমি এই জায়গায়। এইটা মাত্র, অর্থাৎ মানব সম্পদ কি করতে পারে? শিক্ষাই পারে। তাহলে সমসুযোগ যদি আমি না দিই, একটা শ্রেণীকে যদি পিছিয়ে থাকি, তাহলে তারা তো সম্পদে পরিণত হবে। এর দায় কার? দায় স্টেট, রাষ্ট্রের, সিস্টেমের। তাদের তো দায় নেই। ক্লিয়ার? তাহলে শিক্ষার সমসুযোগের একটি গুরুত্ব হচ্ছে মানব সম্পদের উন্নয়ন করা। আরো আছে, বেশি সবকিছুই বলতে হবে, ক্লাস খুব বড় করতে চাইছি না। এইবার আমরা দেখবো যে অসাম্য কেন তৈরি হচ্ছে। অসাম্যের কারণ আমি ক্লিন করে লিখে নিচ্ছি। সামাজিক অসাম্যতার কারণ এই যে সমসুযোগ আমি দেব, সমসুযোগ দেওয়ার প্রশ্নটা স্বাধীনতার 80 বছর পরে আসছে কেন? তাই তো
আসবে কেন? এটা তো বড় প্রশ্ন আমাদের। কেন এখন ইকুয়ালিটি প্রতিষ্ঠা হয়নি? হয়ে যাওয়া উচিত। এত ডেমোক্রেসি আমাদের, এত উন্নয়ন, পৃথিবীর তৃতীয় না চতুর্থ অর্থনীতি, আমরা এই সেই করে এত কিছু করেছি, এত বড় বড় এত সম্পদ, এত কিছু থাকা সত্ত্বেও আমাদের এই আনইকুয়ালিটি কেন? কেন এই অসাম্যতা? সেইটা আমরা দেখব। প্রথম হচ্ছে জাতীয় ব্যবস্থার অভাব। আমাদের দেশে শিক্ষা নিয়ে কোনো জাতীয় পরিকল্পনা সঠিকভাবে হয়েছে? একবার শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে ভেবে দেখবে তো। সবচেয়ে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি বলি ছাত্রছাত্রীদের এই কথাটা, আমাদের দেশে সবচেয়ে 12 বেজেছে শিক্ষাটা যৌথ তালিকায়। যে হ্যাঁ, আমার সাথে সবাই একমত নাও হতে পারে, নিশ্চয়ই দ্বিমত থাকবে। আমাদের জানি সংবিধান সংশোধনে 42তম সম্ভবত শিক্ষাটাকে যৌথ তালিকা, কিছুটা কেন্দ্রের দায়িত্ব, কিছুটা রাজ্যের দায়িত্ব। এই শিক্ষার সবচেয়ে বড় 12টা বেজেছে। কেন্দ্র একটা স্টেট সিদ্ধান্ত নিচ্ছে, কোন রাজ্য রাজনৈতিক কারণে হোক, তাদের চিন্তা ভাবনার মতদর্শগত কারণে হোক, সেটা মানছে না। সেটা অ্যাপ্লাই করতে 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 আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে এখন ইফেক্ট করা দরকার, এই রাজ্যকে মানাতে মানাতে, সাপোজ একটি এক্স রাজ্য, সে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, ত্রিপুরা যেই হোক, সে তার বিরোধিতা করতে করতে সেটা মানলো 10 বছর পরে। এবার 10 বছর পরে আবার নতুন কিছু অ্যাপ্লাই করার সময় হয়ে গেছে। এক দেশ এক ভোট, এই নিয়ে অনেক কথা শুনছি। এক দেশ এক শিক্ষা কেন থাকবে না বলতো? তফাৎ হয়ে যাচ্ছে না সর্বভারতীয় পরীক্ষা দিতেছে? কিছু কিছু স্টেটের ছেলেরা দেখবে এগিয়ে যাচ্ছে, কারণ তারা সেন্ট্রালকে ফলো করছে। আমাদের মতন কিছু রাজ্য বিভিন্ন কারণে সেগুলো ফলো করছে না, তারা পিছিয়ে পড়ছে। সারা দেশে এক শিক্ষা। এবার বলতে পারো ভাষা, আরে শিক্ষাটা একই হোক না, যার যার ভাষায় সেটা শিখুক। কমন ভাষা হিসেবে ইংরেজি থাকুক, হিন্দি থাকুক, বিতর্ক যে কোনো ভাষা নিয়ে থাকতে পারে, অন্য একটি ভাষা, একটা কমন ভাষা থাকুক। একই জিনিস মহারাষ্ট্রের ছেলেটা যা পড়বে, পশ্চিমবঙ্গের ছেলেটা একই পড়বে, পাঞ্জাবের ছেলেটা একই পড়বে, তার ভাষায় পড়বে, তাহলে দেখবে একটা সমতা আসতো। এই প্রথম হচ্ছে, শুধু এইটাই নয়, জাতীয় ব্যবস্থায় কখনো সেইভাবে গভীরভাবে চেষ্টা করা হয়েছে যে আমরা সাম্য প্রতিষ্ঠা করব? শুধু আয় ও আশ হয়েছে, এই পরিকল্পনা করে দিলুম, সেই পরিকল্পনা হয়ে গেল, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কুছ নেই করেঙ্গা। এই তো আমাদের দেশের বাস্তব পরিস্থিতিটা চলছে শিক্ষা নিয়ে। সবচেয়ে বেশি সার্কাস যদি কোনো কিছু নিয়ে চলে থাকে, অবশ্যই শিক্ষা নিয়ে চলেছে। কারণ তুমি শিক্ষিত হলেই বিপদ, তুমি প্রশ্ন করবে সিস্টেমকে। রাজনীতি কিন্তু আমি কোনো দলের পক্ষে বিপক্ষে নেই, যে আসবে ক্ষমতায় সে একই হবে, কারণ ক্ষমতার রং এক, রাজনীতির রং আলাদা হতে পারে। তাহলে জাতীয় ব্যবস্থা শিক্ষা ক্ষেত্রে একটা ভাব। সেকেন্ডটা আরো মারাত্মক, অনেকটা আগেরটার সাথে একই রকম, পরিকল্পনার অভাব। আমি আগে একটা কোন ক্লাসে বলছিলাম, সার্বজনীন প্রাথমিক শিক্ষায় বলছিলাম, পরিকল্পনা আমাদের দেশে শুরু হয়েছে উল্টে লটকানো। প্রথম শুরু হয়েছে মাথার থেকে। প্রথম বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতি করো, তার কমিশন। তারপরে বলো না বিশ্ববিদ্যালয়ে তো এত কিছু করে কলেজে ছাত্র ভর্তি হচ্ছে না, স্যার ছাত্র ভর্তি হবে কি করে? মাধ্যমিকতে পাস করতে হবে, মাধ্যমিক শিক্ষার হাল খুব খারাপ। ও মাধ্যমিক শিক্ষার খুব খুব একটা কমিশন করে দাও, মাধ্যমিক শিক্ষার উন্নতি করো। তাতেও তো কিছু হচ্ছে না, বলছে গোড়ায় গলদ রয়েছে। অর্থাৎ 1964 চলে এসছে, ততদিনে 47 থেকে 64, প্রায় 20 বছর পরে পুনর্পুনলো এই সমস্ত বিষয়টা আমাকে দেখতে হবে। তখন কোঠারি কমিশন, তারপর আজকে এই কমিটি, কালকে সে কমিটি। কোন একটা নিবিড় কৌশল, একটা গভীর পরিকল্পনা, গ্রাসরুট লেভেল থেকে এত কমিশন, এত কমিটি, এত কিছু আসে। আমি তো কোনছায় ছেড়ে দিলাম, শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত তাদের মতামত নেই না কোনো কমিটি, কোনো কমিশন। ঠান্ডা ঘরে বসে রিপোর্ট তৈরি করে ফেলছি। তাদের যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, তুলতে পারি না, কিন্তু সেই সুযোগ সময়ই তারা পায় না। আরে বাবা, প্রাথমিক স্কুলগুলোর অবস্থা কি? সেটা কি কলকাতা বা দিল্লি বা চেন্নাইতে কোনো ঠান্ডা ঘরে বসে যিনি যত বড় শিক্ষাবিদ হন না কেন তার পক্ষে বলা সম্ভব? গ্রাসরুট লেভেলে গ্রামের ওই কলকাতার অমুক আইডাল প্রাইমারি স্কুলে গেলাম, সেখানকার পরিকাঠামো দেখে আমি আপ্লুত হয়ে গেলে তো হবে না। যেতে হবে কুচবিহারের প্রত্যন্ত একটি গ্রামের প্রাইমারি স্কুলে, বাঁকুড়ার একটি প্রত্যন্ত প্রাইমারি স্কুলে, তবে তো সেখানকার শিক্ষক অভিভাবকের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, স্যাম্পেল সব স্কুলে তো যাওয়া সম্ভব নয়, এরকম গ্রামের কিছু স্কুলে তো প্রত্যেকটা রাজ্যে যে কথা বলতে হবে, মূল সমস্যাটা জানতে হবে, তবে তো হবে। কোনোদিন তোমাদের চোখে আজ অব্দি পড়েছে শিক্ষা বিষয়ে কোনো সার্ভে? আমার জীবনে, আমার চোখে তো পড়েনি। এবং এই প্রশ্নটা আমি আজ অব্দি স্কুল লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতজন আমার শিক্ষক শিক্ষিকা পেয়েছি, প্রায় সবাইকে এই প্রশ্নটা করেছি, স্যার বা ম্যাডাম আপনারা এইরকম সম্মুখীন হয়েছে? সবার উত্তরই হয়েছে কিন্তু না। তাহলে যে পরিকল্পনাগুলো হচ্ছে না, ঠান্ডা ঘরে বসে উর্বর মস্তিষ্কের পরিকল্পনা। আমার কথাগুলো খুব কটু লাগবে, অনেকেরই পছন্দ হবে না, সিস্টেম আমাকে অপছন্দ করবে, কিন্তু বাস্তবটাকে অস্বীকার করতে পারি না একজন শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা। ফলে এই পরিকল্পনার অভাব হচ্ছে আমাদের এই শিক্ষায় অসমতার অন্যতম একটি বড় কারণ। সমতা প্রতিষ্ঠা করার জন্য আইওয়াস কিছু পরিকল্পনা হলেও বাস্তব ভিত্তিক কোনো পরিকল্পনা আজকের ডেটে দাঁড়িয়ে অবধি হয়নি।
একটু শুধু ভালো কাজ একটাই হয়েছে, সেটা সর্বশিক্ষা অভিযান, সেটাকে আমরা স্যালুট করি সবাই। নেক্সট, সুযোগের তারতম্য। সুযোগের তারতম্য আছে কি নেই? কলকাতা শহরের ছেলেটি যে সুযোগ পায়, আমার এখানে অনেকে বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, কুচবিহার, আলিপুরদুয়ারের ছেলেমেয়েরা আছো, সুন্দরবনের ছেলেমেয়েরা অনেকে কমেন্ট করো, তোমরা কমেন্ট করে বলো তো তোমরা সেই সুযোগটা পেয়েছো? আমি বড় শহরের কথা ছেড়ে দিলাম, তোমার জেলা সদরে যারা থাকি, বাঁকুড়া প্রপারে, কুচবিহার টাউনে, শিলিগুড়িতে যে ছেলেরা থাকে, মেয়েরা থাকে, তারা যে সুযোগটা পায়, প্রত্যন্ত একটি গ্রামের ছেলেটা সেই সুযোগ পায়। আমার মতন ছাত্রকে এডুকেশন অনার্স পড়বার জন্য বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার ডেলি প্যাসেঞ্জারি করতে হয়েছে এখান থেকে ব্যারাকপুর প্রত্যেকদিন, কারণ আমার এলাকায় সেই সুযোগটাই ছিল না তখন, কোনো কলেজে অনার্স পড়ায় না। অথচ কলকাতায় অ্যাভেলেবেল বিষয়টা। আমার মতন একটা সাধারণ পরিবারের ছেলে মেয়েদের পক্ষে এফোর্ড করা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল সেই সময় দাঁড়িয়ে। এইরকম ভুক্তভোগী হাজার হাজার, হাজার বললে ভুল হবে, লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি, তোমরা অনেকেই তার ভুক্তভোগী। অবশ্যই এই বিষয়টা আমাকে ভিডিওটা যারা দেখছো কমেন্ট করবে। এই সুযোগটা পায় সবাই? সুযোগের তারতম্য আছে না? তাহলে সেখানে অসাম্য হবে না? কোথায় হবে? গ্রামের ছেলেরা একরকম ট্রিট পায়, শহরের ছেলেরা, আমাদের রাজ্যের কথা যদি ভাবি, সবকিছু কলকাতা কেন্দ্রিক। কলকাতায় যদি কোথাও একটু পায়ের পাতা ভেজার জল হয় তো বন্যায় সব মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। আর দেখো যে ওই উদয়নারায়ণপুর, হাওড়ার কোন গ্রামগুলো, ঘাটালের গ্রামগুলো দিনের পর দিন, বছরের পর বছর জলের তলায় পড়ে রয়েছে। আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, এর আগের দল, এ দল, সে দল, ভবিষ্যতে যে দল আসবে, একই সিস্টেম চলছে। ন্যাশনাল মিডিয়াগুলো সব দিল্লি কেন্দ্রিক। অর্থাৎ গ্রামে যে দেশের 80% লোক বাস করে, তারা গুনতির বাইরে। ফলে এই অসাম্য, সুযোগের তারতম্য হচ্ছে, যা কিছু হচ্ছে শহর কেন্দ্রিক। ফলে বৈষম্য গ্রামের ছেলেরা শিকার, আগেও হয়েছে, এখনো হয়েছে, জানি না কত প্রজন্ম আমাদের কাছে এটা সহ্য করতে হবে। নেক্সট, লিঙ্গ বৈষম্য। এটা তো আমাদের আছেই ভাই। লিঙ্গ বৈষম্য আছে কি নেই? দরিদ্র পরিবার বলো আর ধনী পরিবার বলো, যার মেন্টালিটি খারাপ তার সব। এটা নিয়ে অনেকে বলে দরিদ্রদের মধ্যে বেশি হতে পারে, তাদের সার্ভে তো অবশ্যই বেশি, কিন্তু আমার মনে হয় এই ধনী দরিদ্র এই মানসিকতার কিছু লোক সব সমাজে আছে। অর্থাৎ ছেলেকে একরকম ট্রিট করবো, মেয়েকে একরকম। কিন্তু কন্যাও যে হবে কন্যারত্ন, নিলে শিক্ষা দিলে যত্ন, এই নিলে যত্ন দিলে শিক্ষা, এই যে শ্লোকটা আমাদের রয়েছে যে কন্যাও হবে কন্যারত্ন, দিলে শিক্ষা নিলে যত্ন, সব ক্ষেত্রে মানা হয়? ভাবো তো একবার, একটি ছেলে বা একটি মেয়ে আছে এক দম্পতির, ছেলের জন্য তিনি এই করবে সেই করবে, মেয়ের জন্য বিয়ে দিলাম দায়িত্ব, তার একটাই চিন্তা, বিয়ে দেবো ঝামেলা শেষ। এই যে এই সময়টা শুধু পারিবারিক ক্ষেত্রে নয়, সমাজও তাই করছে, সমাজ তো পরিবারের বাইরে নয়। ফলে এই যে এটা লিঙ্গ বৈষম্য একটা বড় কারণ, নারীরা পিছিয়ে পড়েছে। দারিদ্রতা, হ্যাঁ, দরিদ্র পরিবারের পক্ষে তো অনেক সময় অনেক সুযোগ, শিক্ষা তো পণ্য হয়ে গেছে দেশে, ফ্রি 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 শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় পণ্যের মধ্যে আমাদের দেশে। ভালো করি মাখো তেল, পয়সা নাও ডিগ্রি নাও, পয়সা দাও ডিগ্রি নাও। আমি জানি এই কথা খুব খারাপ কথা ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে, কিন্তু বলতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানে রমরমা হচ্ছে, দরিদ্র ছেলে মেয়েরা পিছিয়ে পড়বে না কেন? পড়তে বাধ্য। বেসরকারি বিএড কলেজ, একটা একদম সাধারণ ঘরের ছেলে 1-1.5 লাখ টাকা খরচা করে বিএড করা তার পক্ষে কতটা কষ্টকর জানি, করে তারপরে তার চাকরি নেই, সেগুলো ভাবলে না খুব কষ্ট হয়, খারাপ লাগে, ঘেন্না ধরে। কিন্তু আমরা অসহায়, এই দারিদ্রতা অসাম্যর একটি বড় কারণ। আঞ্চলিক বৈষম্যতা আছে না? জেলার সাথে জেলার শিক্ষার পার্থক্য, রাজ্যের সাথে রাজ্যের শিক্ষার পার্থক্য, যেটা বললাম গ্রাম শহর তো আছে। এই আঞ্চলিক বৈষম্যতাটা কেন থাকবে? ট্রিট করার ক্ষেত্রে নিশ্চয়ই একটা তফাৎ আছে। এই আঞ্চলিক বৈষম্যতা দিন 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 বাড়ছে। তাহলে একটা রাজ্য শিক্ষায় এত এগিয়ে যাচ্ছে, আর একটা রাজ্য পিছিয়ে যাচ্ছে কেন? কারণটা কি? এই আঞ্চলিক বৈষম্যতাও একটি কারণ। পারিবারিক পার্থক্য। দেখো, সবার পরিবারের অবস্থা একরকম না। কিছু পরিবার আছে তারা শিক্ষা বিষয়ে খুব আগ্রহী, তারা ছেলে মেয়েকে যে শিক্ষার ব্যাপারে যতটা কনসাস, আমার মতন বা তোমাদের মতন অনেক হাজার হাজার কোটি কোটি ছাত্ররা আছে, তোমাদের সাথে মিলবে কথাগুলো নিশ্চয়ই, যারা ফার্স্ট জেনারেশন লার্নার পায়, বাবা মায়েরা কৃষি কাজ করে, সাধারণ, তারা জানেই না কি কি স্কোপ আছে। সরকারি কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা আছে আমাদের দেশে? ভাবো তো, কলেজে কোনদিন কাউন্সিলিং পেয়েছো তোমরা যে তোমার এই মেধায় তুমি এই এই স্কোপ পেতে পারো? কেন স্কুলে নেই? নেই। পারিবারিক যারা একটু আপডেট, তারা সেই সুযোগটা নিতে পারছে। আমাদের মতন ব্যাকডেটেড পরিবারগুলো কিন্তু পিছিয়ে থেকে পিছিয়ে যাচ্ছে, আরো অসাম্যতা বাড়ছে, সাম্য প্রতিষ্ঠা হচ্ছে না। এই আরো অনেক কারণ আছে, এই সমস্ত কারণে কিন্তু সামাজিক অসাম্যতা বাড়ছে। এবার কি করে তাহলে সমাজ সুযোগ প্রতিষ্ঠা হবে, সেটাই আমরা আসবো। তাহলে শিক্ষায় সমসুযোগ কি করে প্রতিষ্ঠা করা যাবে, উপায় কি আছে? এরকম প্রশ্ন দিতে পারে। প্রথম হচ্ছে, আমার যেটা মনে হয়েছে বা যেটা মনে হয়, শিক্ষার জাতীয়করণ দরকার। শিক্ষার জাতীয়করণ,
ন্যাশনালাইজেশন, প্রত্যেকটা দেশে তার একটা নির্দিষ্ট শিক্ষার নীতি, আমাদের দেশেও আছে, 86-তে হয়েছে, 2020-তে হয়েছে, কিন্তু পলিসিটা মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট চলে আসছে স্টেট ভার্সেস সেন্ট্রালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে। এই সমস্যা দূর করার একটা প্রথম উপায় হচ্ছে শিক্ষার জাতীয়করণটা দরকার। জাতীয় ব্যবস্থায় শিক্ষা, 1986 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল প্রথম পয়েন্টে, জাতীয় প্রথম পয়েন্ট না বোধহয়, জাতীয় ব্যবস্থায় শিক্ষার কথা বলা, শিক্ষার ভূমিকা তারপরে বলা হয়েছিল জাতীয় ব্যবস্থায় শিক্ষা, অর্থাৎ জাতীয় একটা পাঠ্যক্রম থাকবে, জাতীয় যেমন স্ট্রাকচার থাকবে, সবকিছু জাতীয়, তোমার যে অন্যান্য যে বিষয়গুলো, শিক্ষকদের প্রশিক্ষণ, সবকিছু একটা প্যারামিটার হতে হবে, একটা নরম থাকতে হবে, তাহলে তফাৎটা দূর হবে। প্রত্যন্ত একটি জেলার, প্রত্যন্ত গ্রামের একটি ছেলে যে সুযোগ পাবে শিক্ষার, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের ছেলেটি সেই সুযোগটাই পাবে, একই সমানভাবে পাবে, এইটা দেখা খুব দরকার। নেক্সট হচ্ছে কমন স্কুল প্রতিষ্ঠা। কমন স্কুলের কথা কোথায় বলা হয়েছে? কোঠারি কমিশনে বলা হয়েছে, তাই তো। কমন স্কুল কি? যে সাধারণের জন্য, সেখানে জাতি ধর্ম বর্ণের কোনো ব্যাপার থাকবে না, ধনী দরিদ্র সবাই সুযোগ পাবে, একটা কমন পাঠ্যক্রম থাকবে, উন্নত হবে শিক্ষার পদ্ধতিটা, এই সব স্কুলগুলো একই রকম হতে হবে। এইটা করলেই তো বৈষম্য দূর হবে। স্কুল সিস্টেমটাই কমন, সাধারণ হবে, আলাদা আলাদা হবে না, এই ধারণাটার মধ্যে নিয়ে আসতে হবে। সংক্ষেপে বলছি, আরটিই মানা, আমরা জানি আরটিই, রাইট টু এডুকেশন 2009 আছে না, আরটিই, এই রাইট টু এডুকেশনকে মান্যতা দিয়ে সবাইকে শিক্ষার সুযোগ দেওয়া, বিদ্যালয় প্রতিষ্ঠা করা, ভর্তির সুযোগ দেওয়া, অন্যান্য সুযোগ সুবিধা, এই রাইট টু এডুকেশনকে মেনে নেওয়াটা খুব জরুরি। এটা মেনে যদি আমরা চলি, সব ক্ষেত্রে কিন্তু মানা হয় না, এটা মানলে অনেকটাই উন্নত হবে। আঞ্চলিক বৈষম্য, যেটা আমি বারবার অনেকবার একই কথা বলে আসলাম, এই জন্য ডিটেলসে যাবো না, যে শিক্ষার ক্ষেত্রে জেলার সাথে জেলার সাথে শহরের সাথে গ্রামের, রাজ্যের সাথে রাজ্যের, এই যে আঞ্চলিক একটা বৈষম্য ডিফারেন্স রয়েছে, এটা থাকবে, তবেই তো বৈষম্য দূর হবে। এ যে সুযোগটা পাবে, বিও সেই সুযোগটা পাবে, এই জায়গাটাকে স্থির করলে অটোমেটিক শিক্ষার সমসুযোগ হয়ে যাবে। নারী শিক্ষার সুযোগ, অনেক ক্ষেত্রে নারীদের শিক্ষার সুযোগ এখনো সংকুচিত, তাদের আরো বেশি করে, যাতে দেখবে যে কোনো স্টেটের শিক্ষার হার দেখবে, তা একটা এভারেজ আছে হয়তো 70% সাপোজ নারী শিক্ষা, সেখানে 70 হলে পুরুষদের শিক্ষা গড়ের থেকে এগিয়ে থাকবে, হয়তো 75, নারী শিক্ষা 65 বা 66। কেন এটা হবে? কেন নারী শিক্ষা সমান বা বেশি, নারী শিক্ষার সংখ্যাটাই বেশি হবে না? বেশি কমই হওয়ার কথা নয়, সেম হওয়া উচিত। পুরুষদের যদি আমি শিক্ষার ব্যবস্থা করতে পারি, নিয়ে আসতে পারি, নারীদের কেন পারছি না, মেয়েদের কেন পারছি না, কেন আজকেও পিছিয়ে আছে, সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। পাঠ্যক্রমের পরিবর্তন, চাহিদা, যোগ্যতা, রুচি অনুযায়ী পাঠ্যক্রম করতে হবে। এমন বিষয়ে সেই একই জিনিস পড়ে যাচ্ছে, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, আমার বাপ দাদুরা যা পড়েছে আমরা তাই পড়েছি, এটা হতে পারে না। সমাজ পরিবর্তনশীল, শিক্ষা পরিবর্তনশীল, মানুষের রুচি, সামর্থ্য, চাহিদা পরিবর্তনশীল। তাহলে মানুষের রুচির চাহিদা যদি পরিবর্তন হয়, সমাজের প্রয়োজন যদি পরিবর্তন হয়, পাঠ্যক্রম সেই অনুযায়ী, যে অঞ্চলের মানুষ যেমন যেমন জাতীয় পাঠ্যক্রম যেমন থাকবে, স্থানীয় চাহিদা বা প্রয়োজনকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি জাতীয় পাঠ্যক্রম মানে কিন্তু এই নয় যে সবটাই জোর করে চাপিয়ে দেওয়া, স্থানীয় প্রয়োজনের জায়গাটাও কিন্তু দেখে করতে হবে। নেক্সট হচ্ছে এসসি, এসটি, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছে, তারা যে পিছিয়ে আছে সামাজিকভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে, তা নিয়ে হাজার বিতর্ক থাকতে পারে, কিন্তু পিছিয়ে আছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো জায়গায় নেই, তাদের স্পেশাল সুযোগ দানের দরকার আছে। এবং আমি একটা কথা খুব বিশ্বাস করি, যে সমস্ত ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা, প্রয়োজনের সংরক্ষণ যেটা আছে তার অবশ্যই থাকবে, কিন্তু এই বিষয়টাকেও মনে হয় রিভাইজ করার জায়গা আছে। আমি সংরক্ষণ কমানোর কথা বলছি না, বিরোধিতার কথা বলছি না, কোনো জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু যে বা যারা একজন তপশিলি শ্রেণীর একজন মানুষ সুযোগ সুবিধা পেয়ে তিনি ডিএম বা তার চেয়ে সচিব পর্যায়ে পৌঁছে গেলেন, তার ছেলেই আবার সংরক্ষণ পাচ্ছে, আলটিমেটলি সেই জায়গাটা যে আরেকটা তপশিলি ছেলেই পাক, আমি বলছি না কিন্তু অন্য কাজ ঠিকানা আসুক, যারা পিছিয়ে আছে তারা পাক। এইভাবে করে ব্যাপারটাকে যদি সমান্তরাল ভাবে না নিয়ে যাওয়া হয় না, তাহলে আমার মনে হয় এটা সমসুযোগ দানের পরিপন্থী হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে, যে কারণে সংরক্ষণের সুবিধা ওই গোষ্ঠীর বা ওই শ্রেণীর সবাই পাচ্ছে না, একটা শ্রেণী পরপর পেয়ে যাচ্ছে, একটা শ্রেণী বঞ্চিত হয়ে যাচ্ছে। আমি সংরক্ষণের বিরুদ্ধে নেই, সেটা নিয়ে আমার কোনো সে নেই, কিন্তু সিস্টেমটা অপারেট করার ক্ষেত্রে বোধহয় আরো বেশি সচেতনতার দরকার। এটা কিন্তু আমার ব্যক্তিগত মত বললাম, কিন্তু মেন যেটা, যে এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য অনগ্রসর যারা আছে, তাদের বিশেষ শিক্ষার ব্যবস্থা, তাদের চাহিদা, রুচি, প্রয়োজন অনুযায়ী তাদেরকে শিক্ষার প্রয়োজনে ফ্লেক্সিবল হতে হবে শিক্ষাটা সেখানে।
নেক্সট হচ্ছে সংখ্যালঘু। আগের ক্লাসে বলেছি সংখ্যালঘু মাইনরিটি বলতে কি বোঝায়, যারা সংখ্যায় কম, সেটা ধর্মীয় হতে পারে, ভাষাগত হতে পারে, কৃষ্টিগত দিক থেকে হতে পারে। সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা রেখে তাদের মতন শিক্ষার ব্যবস্থা উন্নত করতে হবে, তবেই শিক্ষার সমসুযোগ আসবে। সংখ্যালঘুদের বাদ দিয়ে সংখ্যাগুরুদের কথা ভাববো বা সংখ্যাগুরুদের বাদ দিয়ে শুধু সংখ্যালঘুদের কথা ভাববো, কোনোটাই ঠিক নয়। অর্থাৎ সংখ্যালঘুদের স্পেশালি ট্রিট করতেই হবে যদি একটা দেশ রাষ্ট্র নেশনের আমি উপকার অগ্রগতি দেখতে চাই। সেক্ষেত্রে সংখ্যালঘুদের শিক্ষার বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো শিক্ষার সমসুযোগ দান। এবারে আমরা দেখব কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতিতে সমসুযোগ দানের সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, শিক্ষায় সাম্য বা সমসুযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোঠারি কমিশনের কিছু দিক আছে। কোঠারি কমিশন কি বলেছে? অবৈতনিক শিক্ষার কথা বলেছে, তো যে কি করতে হবে শিক্ষা ক্ষেত্রে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা প্রাথমিক স্তর এবং পরবর্তীকালে সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে। তাহলে এটা বলেছে। বিনামূল্যে বই ও সামগ্রী প্রদানের কথা বলা হয়েছে, যে সম্ভব হলে কি করতে হবে প্রাথমিক স্তরে বিনামূল্যে বই তো দিতে হবে, তার সাথে যে সমস্ত অন্যান্য সিস্টেম আছে, যেমন ধরো সামগ্রী বিভিন্ন রকম যেগুলো শিক্ষার উপকরণ আছে সেগুলোকে ফ্রিতে দিতে হবে, তাতে করে শিক্ষার্থীরা বেশি আগ্রহী হবে। বৃত্তিদান, বিভিন্ন ক্ষেত্রে মেধা অনুযায়ী বৃত্তি দেওয়া, স্টাইপেন্ডের ব্যবস্থা করা, তাতে করে কি হবে শিক্ষার্থীরা আগ্রহী হবে। যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে সুযোগ থেকে, তারা যদি স্টাইপেন্ড পায় মেধার ভিত্তিতে, তারা সে তো নিজে ইন্টারেস্টেড হবে, তাকে দেখে অন্যরাও ইন্টারেস্টেড হবে, ফলে একটা সাম্যতা প্রতিষ্ঠা হওয়ার পথ খুলে যাবে। কমন স্কুল সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কোঠারি কমিশন কমন স্কুল বলেছে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সব স্কুলগুলোর মধ্যে কি হবে একটা সাধারণ ধারণা তৈরি হবে স্কুলগুলোর মধ্যে, তাহলে সেখানে সবাই সুযোগ পাবে। এটাই তো সমতা প্রতিষ্ঠা হওয়ার, সাম্য প্রতিষ্ঠার প্রথম সোপান বা প্রথম ধাপ হতে পারে। জেলা ও রাজ্যের পার্থক্য কমিয়ে আনার কথা কিন্তু বলা হয়েছে। এই যে জেলার সাথে জেলার তফাৎ, যেটা আগে বললাম, রাজ্যের সাথে রাজ্যের তফাৎ, এটাকে যে কোনো কৌশলে কি করতে হবে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। একটা ইকুয়ালিটি যদি সেখানে প্রতিষ্ঠিত না হয়, নিচু স্তরেও হবে না। আর এই উচ্চ স্তরের ইকুয়ালিটি তখনই প্রতিষ্ঠা হবে যখন নিচু স্তরে প্রতিষ্ঠা হবে, ফলে একটা আর একটা পরিপূরক হবে। এবিপি 1986 জাতীয় শিক্ষানীতি 1986-তে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম সাম্যের জন্য শিক্ষা, এটা বললেই সব বলা হয়ে যায়। বলেছিলাম জাতীয় শিক্ষানীতিতে সাম্যের জন্য শিক্ষা, সেখানে কি কি বলা হয়েছে? তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মহিলা, বয়স্ক, এই 6টা শ্রেণীকে শিক্ষাদানের কথা বলা হয়েছে। এই 6টা শ্রেণীকে শিক্ষা দিলে তো সমাজে সাম্য প্রতিষ্ঠা, কারণ এরাই পিছিয়ে রয়েছে। এদেরকে যদি আমি এগিয়ে নিয়ে আসতে পারি, প্রত্যেকটার জন্য আলাদা 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 কৌশল রয়েছে। তপশিলি জাতিদের জন্য অনেকগুলো সুপারিশ করেছে, তপশিলি উপজাতিদের জন্য যে তাদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে, তাদের সংস্কৃতিকে গুরুত্ব দেবে, তাদের জন্য আবাসিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করতে হবে, বিভিন্ন করেছে। সংখ্যালঘুদের ভাষা, তাদের কৃষ্টি সংস্কৃতির গুরুত্ব, তাদের মতো প্রতিষ্ঠান নির্মাণ, সেটা আমাদের সংবিধানেও বলা আছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। বয়স্ক শিক্ষার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করার কথা বলেছে, নারী শিক্ষার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করার কথা বলেছে, যারা ডিসেবল আছে, প্রতিবন্ধী আছে, তাদের শিক্ষার জন্য বিভিন্ন কৌশল নেওয়ার কথা বলা হয়েছে। এই সমস্তগুলোই তো সাম্যের জন্য শিক্ষা। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি অনুসারে ডিটেলস বলা হয়েছে একদম, সেটা আমরা ওই ক্লাসেই পেয়েছি, এই জন্য ডিটেলস গেলাম না। এছাড়া নবোদয় বিদ্যালয় কি বলছে, গ্রামের যে সমস্ত শিক্ষার্থীরা মেধাবী কিন্তু উন্নত সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের জন্য আবাসিক বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের কথা বলা হয়েছে না? এটাও তো তাহলে সাম্য প্রতিষ্ঠার একটি সোপান। নারী পুরুষের যে বৈষম্য আছে সেটা ধীরে ধীরে কমিয়ে আনার উপরে খুব জোর দেওয়া হয়েছে। এই হলো শিক্ষার মধ্যে দিয়ে সাম্য প্রতিষ্ঠা বা তোমার যে শিক্ষায় সমসুযোগ। এর পরের ক্লাসে আবার অন্য একটি টপিক নিয়ে নিশ্চয় আলোচনা করবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।